হ্যালো, স্বাগত সবাইকে। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্পার্টাকাস সিজন 2 এর 4th এপিসোডের জন্য। তো চলুন এবার শুরু করি। অ্যাডিওর গ্রেবারের স্ত্রী অ্যালিসিয়াকে নিয়ে যখন স্পার্টাকাসের ঘাঁটিতে এসে পৌঁছায় তখন বেশ অবাক হয়ে যায় স্পার্টাকাস। তবে যখন সে জানতে পারে এলিসিয়া একজন গর্ভবতী নারী তখন সে অনেকটাই সাদরে গ্রহণ করেছিল এই মহিলাকে। কিন্তু প্রেগনেন্ট জানা সত্ত্বেও স্পার্টাকাস এলিসিয়ার প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখায়নি। তার সঙ্গীদের মধ্যেও এলিসিয়ার প্রতি কোনো মায়াই দেখা যায়নি তখন, বরং ক্রীতদাস যোদ্ধারা তাকে অপমান করতে শুরু করেছিল। আর করবেই বা না কেন? তাদের বাটিয়াটাস হাউজের সেই কথাগুলো যে মনে পড়ছিল। এই এলিসিয়া বাটিয়াটাসের স্ত্রী লিডিয়ার সাথে তাদের নিয়ে কি নোংরা খেলাই না খেলতো তখন। তো এলিসিয়ার প্রতি এ ধরনের আচরণ দেখে সেই বয়স্ক ব্যক্তি স্পার্টাকাসের কাছে জানতে চায় কেন তারা তার সাথে এমন আচরণ করছে। স্পার্টাকাস এবার বাটিয়াটাসের ওখানে তাদের সাথে হওয়া সব ঘটনাগুলো এই বৃদ্ধকে খুলে বলে। সব শুনে লোকটা এলিসিয়াকে এবার অন্য একটা রুমে নিয়ে যায়। কিন্তু স্পার্টাকাস এলিসিয়ার প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। প্রথমে সে তাকে কিছু না করার সিদ্ধান্ত নিলেও তার স্ত্রী সুরার চেহারাটা বারবার মনে পড়ছিল তার। ফলে সে এলিসিয়াকে হত্যা করে স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে চাইছিল। আর এ কারণে স্পার্টাকাস যখন এলিসিয়াকে আঘাত করতে যাবে তখন এলিসিয়ার একটা কথায় স্পার্টাকাস একেবারে হতভম্ব হয়ে যায়। এলিসিয়া তাকে বলে স্পার্টাকাসের সন্তান তার পেটে ধারণ করেছে সে। এলিসিয়ার এই কথাটা শুনে হঠাৎ স্পার্টাকাসের বাটিয়াটাসের বাড়ির একটা অনুষ্ঠানের কথা মনে পড়ে। আমরা আগেই দেখেছি বাটিয়াটাসের ওখানে ক্রীতদাসের সাথে লিডিয়া এবং এলিসিয়া বিভিন্ন সময় নানাভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। একদিন একটা মার্কস পার্টিতে লিডিয়ার প্ল্যান অনুযায়ী স্পার্টাকাস এবং এলিসিয়া শারীরিক সম্পর্কে মিলিত হয় এবং তারপরেই সে সন্তান ধারণ করে। যা হোক, এলিসিয়ার কথা শুনে স্পার্টাকাস এবার একটা দোটানার মধ্যে পড়ে যায়। একে তো তার স্ত্রী সুরার চেহারাটা তার সামনে বারবার আসছিল, আবার এলিসিয়ার কথা শুনে সেও বুঝতে পারছিল মেয়েটা তাকে মিথ্যে বলছে না। এরকম একটা দোদুল্যমান পরিস্থিতিতে স্পার্টাকাস সিদ্ধান্ত নেয় সে আপাতত এলিসিয়াকে হত্যা করবে না। কিন্তু তার এই সিদ্ধান্তে খুশি হতে পারে না এডিওর। সে তাকে বলে, তুমি যাতে তোমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে পারো সে কারণেই আমি গ্রেবারের স্ত্রীকে তোমার কাছে নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম তুমি একজন শক্তিশালী পুরুষ, কিন্তু এখন দেখা যাচ্ছে একজন কাপুরুষ ছাড়া কিছুই নও তুমি। এডিওরের উদাহরণের কথায় স্পার্টাকাস এবার আবারও দ্বিধায় পড়ে যায়। স্পার্টাকাসের এই অবস্থা দেখে এবার সেই বৃদ্ধ লোকটি আর সহ্য করতে পারে না। সে এলিসিয়ার জন্য কিছু খাবার নিয়ে আসে। বৃদ্ধর সাথে কথোপকথনে এলিসিয়া বুঝতে পারে এই বৃদ্ধ কোনো ক্রীতদাস নয়, অন্তত স্পার্টাকাসের দলের কেউ নয়। সে একজন মুক্তমনা রোমান নাগরিক। বৃদ্ধ এলিসিয়াকে বলে যেহেতু রোমান অভিযাত্রা তার জমি কেড়ে নিয়েছে এবং তার প্রিয়জনদের মেরে ফেলেছে, তাই সে রোমান অভিজাতদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে স্পার্টাকাসের দলে যোগ দিয়েছে। বৃদ্ধের এই কথাটা মুহূর্তের মধ্যে এলিসিয়ার মধ্যে একটা অন্য চিন্তার সূচনা ঘটায়। এলিসিয়া এখান থেকে পালানোর একটা আশার আলো দেখতে পায়। সে বৃদ্ধকে প্ররোচিত করার মাধ্যমে এই বিষয়ে এবার রাজি করাতে চেষ্টা করে। এলিসিয়া বৃদ্ধকে অফার দেয়, আমি তোমাকে তোমার আগের জীবন ফিরিয়ে দিতে সাহায্য করতে পারি, তবে শুধু আমাকে বলো এটা কোন জায়গা যেখানে স্পার্টাকাসটা লুকিয়ে আছে। এই কথাটা যদি আমার স্বামীকে আমি জানাতে পারি তবে সে আমার কথা শুনবে। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যা হারিয়েছ তা তুমি ফিরে পাবে। এলিসিয়ার কথা শুনে বৃদ্ধ লোকটি তার সব শর্ত মেনে নেয় এবং স্পার্টাকাসের সাথে গাদ্দারি করারই সিদ্ধান্ত নেয় সে। ওদিকে স্পার্টাকাস কি করবে এলিসিয়ার বিষয়ে সেটা তখনও বুঝতে পারছিল না, তাই সে এলিসিয়া এবং তার বিষয়টা একসময় মিলাকে জানায়। স্পার্টাকাস জানতো মিলা তাকে ভালোবাসে, যদিও তাদের সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে তখনও স্বীকৃত হয়নি। তবে মিলা বুঝতে পারত স্পার্টাকাস তার মৃত স্ত্রীর প্রতিশোধ না নিয়ে কখনোই তাকে পুরোপুরি মন থেকে মেনে নিতে পারবে না। তো স্পার্টাকাসের সব কথা শুনে মিলা তাকে বলে এলিসিয়াকে হত্যা করতে। কিন্তু দেখা যায় স্পার্টাকাস এবার মিলার কথাও মানতে চায় না। স্পার্টাকাসের সরাসরি প্রত্যাখ্যানে মিলা কষ্ট পেলেও সে গোপনে একটা পরিকল্পনা তৈরি করে। এর কিছুক্ষণ পর মিলা এলিসিয়ার কাছে আসে এবং তার পেটে আদর করতে থাকে। এরপর সে হঠাৎ এলিসিয়ার গলা টিপে মেরে ফেলার চেষ্টা চালায়, আর এটাই ছিল তার পরিকল্পনা। কিন্তু ঠিক সেই সময় স্পার্টাকাস সেখানে এসে তাকে সরিয়ে নেয়। তো এদিকে যখন এসব চলছিল তখন সেই বৃদ্ধ লোকটিকে দেখা যায় গ্রেবারের প্রাসাদে একাই পৌঁছাতে। আসলে এলিসিয়ার সাথে আলাপ করার পর তার সঙ্গে আলাপ হওয়া বিষয়টা স্পার্টাকাসকে সে জানাতে চাইছিল না, আর তাকে না জানিয়েই
একা একা তার নিজের স্বার্থ সিদ্ধির আশায় গ্রেবারের প্রাসাদে এসে পৌঁছেছিল সে। তো গ্রেবারকে এই বৃদ্ধ এলিসিয়ার বিষয়টা সব কিছু জানায়। বৃদ্ধর কথা শুনে গ্রেবার বলে সে যদি স্পার্টাকাসদের ধরিয়ে দিতে সাহায্য করে থাকে তবে সে তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এছাড়া লোকটির কাছে তার স্ত্রীর অবস্থান জানতে পেরে গ্রেবার অত্যন্ত খুশি হয়। বৃদ্ধ লোকটি এবার গ্রেবারকে বলে সে স্পার্টাকাসের সাথে তার দেখা করিয়ে দেবে, তবে তাকে আগামীকাল সূর্যোদয়ের আগে বর্ম এবং অস্ত্রে ভরা একটা গাড়ি প্রস্তুত রাখতে হবে। তার কথা হচ্ছে গ্রেবার নির্ধারিত স্থানের জন্য শুধুমাত্র 3টি এসকর্ট আনতে পারত এবং স্পার্টাকাসও একই কাজ করবে। বৃদ্ধ গ্রেবারকে বোঝাতে চাইছিল একবার যদি তারা বর্ম এবং অস্ত্রগুলো পেয়ে যায় তবে এলিসিয়াকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। বৃদ্ধের কথায় গ্রেবার এবার ভালোভাবেই বুঝতে পারে যে স্পার্টাকাসের সবচেয়ে বেশি অভাব ছিল বর্ম এবং অস্ত্রের, কিন্তু সে এটাও ভেবেছিল যদি তাদের একবার তারা অস্ত্র সরবরাহ করে তবে ভবিষ্যতে তাদের এই বিদ্রোহ দমন করা তার জন্য আরও কঠিন হয়ে যাবে। তবে যাই হোক, পরের দিন সকালে গ্রেবার বৃদ্ধের কথা মতো একটা গাড়ি নিয়ে নির্ধারিত স্থানে এসে পৌঁছায়। ধারণা করাই যাচ্ছিল গাড়ি ভর্তি তারা অস্ত্র এবং বর্ম নিয়ে এসেছিল। ওদিকে স্পার্টাকাস এবং তার সঙ্গীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। সেখানে গ্রেবারকে দেখে স্পার্টাকাস এবার এলিসিয়ার কাপড়ের একটা টুকরো হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসে। এটা ছিল তার বন্দি স্ত্রীর বিরুদ্ধে স্পার্টাকাসের প্রতিশোধ। সে চেয়েছিল গ্রেবার স্ত্রীর হারানোর কষ্টটা অন্তত অনুভব করুক, কিন্তু এই দুইজন ব্যক্তির মানসিকতা ছিল সম্পূর্ণ বিপরীত ধরনের। স্পার্টাকাস তার স্ত্রীর জন্য সবকিছু দিতে পারলেও গ্রেবারের কাছে এলিসিয়া একজন সামান্য ভোগ্য নারী ছাড়া আর কিছুই ছিল না। বরং সে স্পার্টাকাসকে ধরার জন্য একেবারে উন্মাদ হয়ে গিয়েছিল, আর এজন্য গ্রেবার তার স্ত্রী এবং সন্তানকেও বলি দিতে রাজি ছিল। এ সময় তারা গাড়ির ভেতরে একটা ফাঁদ তৈরি করে। স্পার্টাকাস এবং তার দলকে আটকানোর চেষ্টা করে তারা, ফলে শুরু হয়ে যায় যুদ্ধ। গ্রেবারের লোকজন সংখ্যায় ছিল বেশি, তাছাড়া আশুরের সাথে বেশ কয়েকজন শক্তিশালী যোদ্ধা থাকায় সুবিধা পাচ্ছিল গ্রেবার। বেশ কিছুক্ষণ যুদ্ধের পর ক্রিক্সাস এবং এলিকং পরাজিত হয়, তবে স্পার্টাকাস এবং অ্যাডিওর বিরুদ্ধের সাথে যুদ্ধ করে যেতে থাকে রোমানদের বিরুদ্ধে। আর ঠিক সেই মুহূর্তে মিলা এবং তার দল সেখানে এসে পৌঁছায়। মিলার ছোড়া তীর গ্রেবারের কাঁধে একসময় বিদ্ধ হয়। গ্রেবারের এই অবস্থা দেখে তার বাহিনী শেষ পর্যন্ত পিছু হটতে শুরু করে, কিন্তু তার এক সৈন্য শিঙা বাজিয়ে বাইরে অবস্থান করা আরও কিছু সেনা ডেকে নিলে স্পার্টাকাস এবার বুঝতে পারে তার লোকদের পিছু হটার সময় হয়েছে। এরপর স্বাভাবিকভাবেই সেখান থেকে পালিয়ে আসে স্পার্টাকাস এবং অন্যরা। এরপরে দেখা যায় স্পার্টাকাস এলিসিয়াকে গভীর একটা জঙ্গলের মধ্যে নিয়ে এসেছে এবং সে তাকে বলছে তোমার স্বামী তোমাকে সত্যিকারের ভালোবাসে না, তোমাকে বাঁচানোর জন্য সে কোনো আলোচনা করতেই রাজি নয়, বরং সে প্রতিশোধ নেওয়ার পথ বেছে নিয়েছে, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। এরপরে স্পার্টাকাস সেখান থেকে চলে গেলে এলিসিয়া অসহায়ভাবে মাটিতে বসে পড়ে। সে ভাবতে শুরু করে গ্রেবার তাকে কি সত্যিই ভালোবাসে না, সে তাকে শুধু ব্যবহার করেছে। তো এলিসিয়ার যখন এই অবস্থা, তখন অন্যদিকে কৃতদাস আশুরের একের পর এক অত্যাচারের শিকার হচ্ছিল লিডিয়া। সে তাকে জোর করছিল এবং বারবার ধর্ষণ করছিল তাকে। এরকম এক পর্যায়ে লিডিয়া কঠোর হয়ে তাকে চড় মেরে বসে। আসলে গ্রেবারের প্রশ্রয়ে আশুর অনেকটাই অসুরে পরিণত হয়েছিল। আশুরের অত্যাচার দেখে লিডিয়া একটা বিষয়ে নিশ্চিত হয়েছিল, আশুর যখন তাকে মারছিল তখন সে সেখানে একদিন সোফিয়ার ভাই মানে সেই ম্যাজিস্ট্রেটের হাতের একটা ব্রেসলেট দেখতে পায়। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই ব্রেসলেটটা আশুর কিভাবে পেয়েছিল। আর এটা দেখে লিডিয়া বুঝতে পারে আশুর এবং তার লোকেরা মিলে সোফিয়ার ভাইকে হত্যা করেছে। আশুর এবং গ্রেবারের উপরে প্রতিশোধ নেয়ার আশায় লিডিয়া এরপর সোফিয়ার সাথে দেখা করে একদিন এবং তাকে গ্রেবার এবং আশুরের বিষয়ে তাকে সবকিছু খুলে বলে। সে তাকে মূলত এসব কথার মাধ্যমে এটাই বোঝায় গ্রেবার এবং আশুর মিলে তার ভাইকে হত্যা করেছে। কিন্তু গ্রেবারের প্রেমে মত্ত হয়ে থাকা এই মেয়েটি প্রথমে কিছু বিশ্বাসই করতে চায়নি। তবে যখন তাকে সেই ব্রেসলেটটা দেখানো হয় তখন সোফিয়া বুঝতে পারে তার ভাইকে হত্যার জন্য কে মূলত দায়ী। এরপর থেকে সোফিয়া গ্রেবারকে হত্যার একটা সুযোগ খুঁজতে থাকে, কিন্তু যতদিন না ভালো কোনো সুযোগ আসে ততদিন মেয়েটা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। একদিন তাদের এই অন্তরঙ্গ মুহূর্তে সেখানে এলিসিয়া এসে ঢোকে। আসলে সেই জঙ্গল থেকে সে পায়ে হেঁটেই রওনা করেছিল গ্রেবারের প্রাসাদের দিকে এবং তার ক্লান্ত শরীর খুব কষ্টে সৃষ্টে এত দূর পর্যন্ত টেনে নিয়ে আসতে পেরেছিল। গ্রেবারের সামনে এসেই
মহিলা পুলের মধ্যে পড়ে যায়। পরের দিন যখন এলিসিয়া জেগে ওঠে তখন গ্রেবার তাকে সান্ত্বনা না দিয়ে তার কাছে স্পার্টাকাসের অবস্থান সম্পর্কে জানতে চায়, কিন্তু এলিসিয়া তাকে বলে তার চোখ বাঁধা থাকায় সে কোনো ক্লু দিতে পারবে না। তবে সে এটাও জানায় তার কেবল একটা পাথরের ঘরের কথা মনে পড়েছে, সেখানে সে কিছু শিলালিপি দেখতে পেয়েছিল। এলিসিয়ার কথাগুলো শুনে গ্রেবার অত্যন্ত হতাশ হয়ে চলে যায় সেখান থেকে, কিন্তু গ্রেবার তাকে হতাশ করলেও লিডিয়া তখনও তার সেবা যত্ন করছিল। এলিসিয়াকে নিরাপদ ফিরে আসতে দেখে লিডিয়া তাকে জড়িয়ে ধরেছিল। আসলে এই দুই শত্রু অবশেষে বিশ্বস্ত বন্ধুতে পরিণত হয়ে উঠেছিল। সে সময় এলিসিয়া লিডিয়াকে তার পেটের সন্তানের বিষয়ে সত্য কথাটাও বলে দেয়। সে জানায় তার পেটের বাচ্চার বাবা স্পার্টাকাস, গ্রেবার নয়। এদিকে পরের দিন গ্রেবার এবং আসুর স্পার্টাকাসের সম্ভাব্য লুকোনোর জায়গা নিয়ে আলোচনা করে। ঠিক এ সময় রক্ত পিপাসু খুনি আসুর সেই বৃদ্ধের বিচ্ছিন্ন মাথাটি গ্রেবারের সামনে এনে ফেলে। সে বলে বৃদ্ধের গতিবিধির উপরে সে আগেই নজর রেখেছিল এবং তাকে অনুসরণ করে সে একটা জায়গাও খুঁজে পেয়েছে যেখানে তার ধারণা স্পার্টাকাসটা লুকিয়ে থাকতে পারে। এটা ছিল ভিসুভিয়াস পর্বতের পাদদেশে একটা পরিত্যক্ত গ্রিক মন্দির। আসুরের কাজ দেখে গ্রেবার হঠাৎ অনুভব করতে শুরু করে আসুর সত্যিকারেই একটা ব্যতিক্রমী প্রতিভাধর ব্যক্তি। গ্রেবার সন্তুষ্ট হয়ে তাকে প্রতিশ্রুতি দেয় একবার স্পার্টাকাসকে বন্দি যদি করতে পারে সে, তবে তার সাথে এই গৌরব সে ভাগ করে নেবে। আসুর গ্রেবারের কথাটা শুনে বিস্মিত হয়েছিল সেদিন। তো পরের দিন খুব ভোরে গ্রেবার তার সেনাবাহিনীকে একত্রিত করে। রাতের আড়ালে স্পার্টাকাস এবং তার অনুসারীদের দুর্গ ধ্বংস করার জন্য প্রস্তুত হয়। তবে হঠাৎ সেই সময় একজন অপ্রত্যাশিত অতিথি এসে পৌঁছায় তার ওখানে, ফলে তাদের সমস্ত পরিকল্পনাই ব্যাহত হয়ে যায়। এই অপ্রত্যাশিত অতিথিটা ছিল ভ্যালিয়াস। আর এই ভ্যালিয়াসটা কে ছিল এর আগের পর্বগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন। সেদিন ভ্যালিয়াস গ্রেবারের ওখানে এসেছিল সিনেটে যে তার কোনো জায়গা হয়নি সেটা জানাতে, এবং গ্রেবারের পরিবর্তে তাকে যে স্পার্টাকাসকে ধরার দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও বলতে। রোমান সেনেটররা ইতিমধ্যে গ্রেবার স্পার্টাকাসকে বন্দি করতে না পারায় অত্যন্ত অসন্তুষ্ট ছিল তার উপর। তবে গ্রেবার এটা মানতে নারাজ। সে দাবি করে যে সিনেটরদের তার এই স্পার্টাকাস অপারেশনের হস্তক্ষেপ করার কোনো অধিকারই নেই। কিন্তু ভ্যালিয়াস এবার তাকে ব্যঙ্গাত্মকভাবে জবাব দেয় যে ব্যক্তি তার নিজের স্ত্রীকেই রক্ষা করতে পারেনি তার কোনো যোগ্যতাই নেই স্পার্টাকাসকে ধরার। ভ্যালিয়াসের কথা শেষ হওয়ার সাথে সাথে এলিসিয়া হঠাৎ তাদের সামনে হাজির হয়। আর এলিসিয়াকে অক্ষত দেখে ভ্যালিয়াস আর কোনো মন্তব্য করে না। তবে সেখান থেকে চলে যাওয়ার আগে সে গ্রেবারকে পরামর্শ দেয় রোমান সিনেটকে সে যেন অসম্মান না করে এবং রোমে এখনও যে সামান্য সম্মানটুকু তার রয়েছে সেটা যেন সে রক্ষা করতে চেষ্টা করে, অন্যথায় তার রাজনীতিতে কোনো ভবিষ্যতই থাকবে না। ভ্যালিয়াস চলে যাওয়ার পর হঠাৎ সোফিয়া তার রুম থেকে ছুটে আসে এবং ভ্যালিয়াসকে তার ভাইয়ের সাথে যা ঘটেছিল তা সব কিছুই জানিয়ে দেয়। মেয়েটা ভেবেছিল যেহেতু সে একা কিছু করতে পারছে না তাই ভ্যালিয়াস তাকে হয়তো সাহায্য করতে পারে, কিন্তু সব শুনে ভ্যালিয়াস তাকে শুধু বলে একটা ব্রেসলেটের ভিত্তিতে গ্রেবারকে তার ভাইয়ের হত্যাকারী বলে অভিযুক্ত করা অযৌক্তিক, তাই তার কিছু করা সম্ভব নয় এই মুহূর্তে। ভ্যালিয়াসের আচরণে কষ্ট পেয়ে সে সান্ত্বনা খুঁজতে এবার লিডিয়ার কাছে যায়। লিডিয়া তাকে এবার একটা খঞ্জর বের করে তাকে দিয়ে বলে প্রতিশোধ নেওয়ার সেরা সুযোগটা হলো তুমি যখন গ্রেবারের সাথে ঘনিষ্ঠ থাকো, এই ছুরিটা সাথে রাখো এবং সুযোগ বুঝে তুমি তখন এটা ব্যবহার করো। কিন্তু লিডিয়ার ছিল এটা আরেকটা প্রতারণা। সাদা সিধে সোফিয়া তার মিথ্যাকে সত্যিকার অর্থে বিশ্বাস করেছিল। সে আসলে জানতো না এটা লিডিয়া এবং এলিসিয়ার একটা পরিকল্পনার অংশ। সেদিন সোফিয়া গ্রেবারকে স্নানের সময় যখন হত্যা করতে যাবে তখন হঠাৎ এলিসিয়া সেখানে উপস্থিত হয় এবং সোফিয়াকে হত্যা করে। এই ঘটনায় এলিসিয়ার প্রতি বেশ খুশি হয় গ্রেবার, আর তাই তারা উভয় আবার একে অপরকে ক্ষমা করে দেয়। আসলে কি চলছিল এই রোমান সম্রাট এবং এই মানুষদের মনের মধ্যে, অদ্ভুত লাগে বিষয়গুলো। যখন আমি এক্সপ্লেইন করছিলাম তখন ভাবছিলাম সেই সময়কার মানুষগুলোর চরিত্র কি বিচিত্রই না ছিল। এরপর ভ্যালিয়াস এবং অসংখ্য সিনেটরের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেবার রোমান সেনেটে তার অবস্থান পুনরুদ্ধার করতে শুরু করে। এ পর্যন্ত দ্বিতীয় সিজনের যে গল্পটা আপনারা শুনলেন সেটা মূলত দ্বিতীয় সিজনের 6ষ্ঠ এপিসোড পর্যন্ত আমার এক্সপ্লেইন করা ঘটনাগুলো। কিন্তু এখন আমি দ্বিতীয় সিজনের সবচেয়ে জম্পেশ পর্বটা আপনাদের সামনে এক্সপ্লেইন করব। তাই এই এপিসোডের এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ এখনই ভিডিওটাকে কেটে দিয়ে বেরিয়ে যাবেন না,
কাহিনী কন্টিনিউ করতে থাকুন। স্পার্টাকাস এবং গ্রেবার একে অপরের বিরুদ্ধে আনুষ্ঠানিক সংঘর্ষে লিপ্ত হওয়ার আগে আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। গ্রেবারের সাথে মুখোমুখি হওয়ার আগে স্পার্টাকাসের বাহিনীতে যোদ্ধার সংখ্যা খুব একটা বেশি ছিল না। স্পার্টাকাস শুধুমাত্র দাসদের মুক্ত করেছিল, কিন্তু কাউকেই কার্যকরী গ্ল্যাডিয়েটরে পরিণত করতে পারেনি সে। তাই তাদের শক্তি বৃদ্ধি করার দরকার ছিল, আর এজন্য এলিকং এবং স্পার্টাকাস তাদের দলবল মিলে একটা বন্দরে একদিন এসে পৌঁছায়। এই বন্দর দিয়ে সাধারণত দাসদের পরিবহন করা হতো। তারা সেদিন সেই বন্দরে হামলা চালিয়ে শক্তিশালী এবং মজবুত শারীরিক গঠনের বেশ কিছু দাসকে উদ্ধার করে। তাদের দলে এই কৃতদাসদের যোগ দেওয়ার সাথে সাথে বিদ্রোহী সেনাবাহিনীর ক্ষমতা বেশ বৃদ্ধি পেয়েছিল। তবে একই সাথে কিছু সমস্যাও তৈরি হয়েছিল। এই বর্বর দাসদের সামলানো খুব একটা সহজ কাজ ছিল না। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সংঘাত নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল স্পার্টাকাসের ডেরায়। তার বিদ্রোহীরা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদল এলিকংকে তাদের নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছিল, তবে বিদ্রোহীদের মূল সদস্যদের বেশিরভাগই ছিল ক্রিক্সাসের প্রতি অনুগত। কিন্তু এলিকং এবং ক্রিক্সাসের মধ্যে মতভেদ ছিল চরম পর্যায়ের, আর স্বাভাবিকভাবেই এর মধ্যে দুটি উপদলও তৈরি হয়ে গিয়েছিল। তাদের আবেগপ্রবণ মানসিকতার কারণে প্রায় ছোটোখাটো মতবিরোধ এবং মারামারি লেগেই থাকত। তবে এই বিশৃঙ্খল লোকদের ত্রাতা হয়ে উঠেছিলেন স্পার্টাকাস। সৌভাগ্যবশত স্পার্টাকাস তখনও তাদের প্রধান নেতার পদে অধিষ্ঠিত ছিলেন, এবং এই সমস্যাগুলোকে তাকে কঠোর হাতে মাঝে মাঝেই নিয়ন্ত্রণ করতে হতো। স্পার্টাকাস জানত এই বর্বর সঙ্গীদের নিয়ন্ত্রণ করতে না পারলে গ্রেবারের সৈন্যদের মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব হবে না। তাই সে পুরো দলকে একত্রিত করার প্রতিজ্ঞা করে। একদিন সন্ধ্যায় স্পার্টাকাস মিলার কাছে যায়। এই দুজনের মধ্যে এতদিনে অনেক ভালো বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল এবং এরা একে অপরকে ভালোবাসতেও শুরু করেছিল, যদিও এই বিষয়টা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। তো মিলা সেদিন স্পার্টাকাসকে জিজ্ঞাসা করে কেন সে তার সাথে এতদিন প্রেম করতে আসেনি। স্পার্টাকাস তাকে বলে যে মুহূর্তে সে এলিসিয়াকে হত্যা করতে চেয়েছিল সে তার থেকে তখন নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল, কারণ তার স্ত্রী সোরার কথা মনে পড়ছিল তখন তার। এরপরের দিন স্পার্টাকাস এলিকংকে সাথে করে একটা গাড়ি আটক করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে খাবার এবং ওয়াইনও লুট করে নেয়। সেই সন্ধ্যায় তারা একটা জমকালো ভোজের আয়োজন করে। খাওয়া দাওয়া, মদ্যপান এবং হাসি ঠাট্টার মধ্যে দিয়ে স্পার্টাকাস অনেকটা ইচ্ছাকৃতভাবে গ্রেবারের বিরুদ্ধে লড়ার জন্য এমন লোকদের বেছে নেওয়ার প্রস্তাব দেয় যারা মূলত একে অপরকে অপছন্দ করত। তবে তার আগে সে তাদের একে অপরের সাথে লড়াই করতেও বলে, কারণ স্পার্টাকাস চাইছিল গ্ল্যাডিয়েটররা চূড়ান্ত লড়াইয়ের আগে নিজেদের মধ্যে লড়াই করে তাদের দ্বন্দ্বগুলোকে নিজেরাই মীমাংসা করুক। যা হোক, শেষ পর্যন্ত প্রত্যেকে একটি শান্তিপূর্ণ এবং আনন্দময় পরিবেশে নিজেদেরকে যাচাই করতে সক্ষম হয়েছিল। তবে অভিজ্ঞ ওয়েনোমাউস এবং অ্যাডিওর এই যোদ্ধাদের একত্রিত করতে খুবই কার্যকরী একটা ভূমিকা রেখেছিল। সেদিনের এই সাজানো যুদ্ধের মাধ্যমে তারা অবশেষে দলগত বিরোধের অবসান ঘটায়, আর শেষ পর্যন্ত সবাই একে অপরের সাথে হাত মেলায় এবং শান্তি স্থাপন করে। একই সাথে স্পার্টাকাস চাইছিল তার সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে, আর সে সক্ষম হয়েছিল এই দ্বন্দ্বের অবসানের মাধ্যমে তার শক্তি বৃদ্ধি করতে। আর বলাই বাহুল্য, স্পার্টাকাস মূলত পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল গ্রেবারকেও মোকাবেলা করার জন্য। তো এদিকে যখন স্পার্টাকাস প্রস্তুত হচ্ছিল, তখন অন্যদিকে দেখা যায় এলিসিয়ার সাথে পুনরায় সখ্যতা তৈরি হওয়ার পর গ্রেবার দ্রুততার সাথে রোমান সেনাবাহিনীকেও একত্রিত করতে শুরু করেছিল এবং স্পার্টাকাসের বিরুদ্ধে অভিযানও শুরু করে দিয়েছিল সে। এক রাতে নিজেদের মধ্যে কথা বলার সময় অ্যাডিওর এবং স্পার্টাকাস খেয়াল করে পাহাড়ের লুক আউট পোস্ট থেকে একটা সংকেত পাঠানো হচ্ছে, আর এটা দেখে তারা সব যোদ্ধাকে একত্রিত করে একটা আগাম স্ট্রাইকের জন্য রেডি করে। আর অন্যদিকে গভীর জঙ্গলের মধ্যে রোমান সেনাবাহিনী চুপচাপ সেই মন্দিরের কাছে আসতে থাকে যেখানে স্পার্টাকাস আস্তানা গেড়েছিল। তো এর কিছুক্ষণ পর দেখা যায় প্রস্তুত স্পার্টাকাসের তীরন্দাজরা আতর্কিত আক্রমণ শুরু করে সেই সেনাদলের উপর। সেখানে বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর পিছন থেকে আবারও রোমান সৈন্য উপস্থিত হলে বিদ্রোহীরা মন্দিরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু রোমান সেনাবাহিনী তাদের তাড়া করে সেই মন্দির পর্যন্তও পৌঁছে যায়। তবে স্পার্টাকাস এবং অ্যাডিওর সরাসরি এবার শত্রুর উপর আঘাত আনে, কিন্তু এতক্ষণ তারা রোমানদের সাথে যুদ্ধ করলেও কোথাও গ্রেবারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে একটু পরেই যখন ম্যাজিস্ট্রেট ভ্যালিয়াসকে দেখা যায়, তখন স্পার্টাকাস সহ সবাই বুঝতে পারে তারা গ্রেবার নয়, আসলে ভ্যালিয়াসের বাহিনীর বিরুদ্ধে এতক্ষণ লড়াই করছিল।
অন্যদিকে অন্যান্য রোমান সৈন্যরা দ্রুত একটা মানব প্রাচীর তৈরি করে এবং মন্দিরে তুমুল আক্রমণ শুরু করে তারা। আপাত দৃষ্টিতে গ্ল্যাডিয়েটর এবং রোমানদের মধ্যে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। কিছুক্ষণের মধ্যে ভ্যালিয়াস স্পার্টাকাসের হাতে ধরা পড়লেও সৈন্যদের সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের সাথে লড়তেও হচ্ছিল ক্রিক্সাসদের। তবে ভ্যালিয়াসকে আটকের পর রোমান সেনাবাহিনী কিছুটা নিস্তেজ হয়ে পড়েছিল। পরিস্থিতি প্রতিকূল দেখে ভ্যালিয়াস বাকি সৈন্যদের অস্ত্র সমর্পণ করার নির্দেশ দেয়। এরপর স্পার্টাকাস যখন ভ্যালিয়াসের কাছে গ্রেবারের অবস্থান সম্পর্কে জানতে চায় তখন ভয়ঙ্কর একটা আগুনের গোলা ছুটে আসতে দেখা যায় তার দিকে, আর সেই গোলা ঠিক ভ্যালিয়াসের উপরে এসে আঘাত করে। আসলে কয়েক ঘন্টা আগে ভ্যালিয়াস যখন স্পার্টাকাসের অবস্থানের দিকে রওনা হয়েছিল ঠিক তখনই তার পিছু নেয় গ্রেবারের সেনারা এবং সেই সাথে আসুরের অনুগত যোদ্ধারা। ভ্যালিয়াস যখন স্পার্টাকাসের সাথে মন্দিরে লড়াই করছে ঠিক তখনই নিচ থেকে তাদের উপরে আক্রমণ শুরু করে ধূর্ত গ্রেবার। এ সময় দেখা যায় মন্দিরের নিচের গভীর জঙ্গলে গ্রেবারের সেনারা তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত হচ্ছে বোমা বর্ষণের জন্য এবং গ্রেবার তার শত শত সদস্যের আর্টিলারি ব্যাটালিয়নের নেতৃত্ব দিচ্ছেন। গ্রেবারের এই আকস্মিক আক্রমণ স্পার্টাকাসের যোদ্ধাদের চমকে দেওয়ার পাশাপাশি একেবারে বিধ্বস্ত করে দিয়েছিল। চারদিকে যন্ত্রণার চিৎকারে বাতাস ভারী হয়ে গিয়েছিল। হঠাৎ স্পার্টাকাসের ঠিক পাশে আরেকটা কামানের গোলা এসে পড়লে স্পার্টাকাস সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে এবং মাটিতে পড়ে যায়। আর এই ধরনের পরিস্থিতির মধ্যেই প্রচুর সংখ্যক রোমান সৈন্য ঢুকে পড়ে সেখানে এবং উভয় পক্ষের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। সেই মুহূর্তে স্পার্টাকাস জ্ঞান ফিরে পায়। হঠাৎ সে তার এবং রোমানদের মধ্যে শক্তির একটা বিশাল বৈষম্য খেয়াল করে। ফলে একটা ভূগর্ভস্থ সুড়ঙ্গের দিকে সবাইকে যেতে নির্দেশ দেয় স্পার্টাকাস। তবে এক সাইকোপ্যাথ কিলারের সাথে যুদ্ধের সময় ওয়েনোমাউসের একটা চোখ কাটা পড়ে, কিন্তু অ্যাডিওর সময় মতো তাকে এবার উদ্ধার করে। ওদিকে রোমান সৈন্যদের অলক্ষ্যে এলিকং তার 3 সহকারী মিলে একটা তেলের ব্যারেলে আগুন ধরিয়ে কিছুটা বাধা তৈরি করতে সক্ষম হয় এবং এই সুযোগে তারা পালিয়েও যেতে সক্ষম হয়। স্পার্টাকাসের বিদ্রোহী দলের সবাই যখন ভূগর্ভস্থ পথ দিয়ে পালাতে শুরু করেছিল তখন তারা খেয়াল করেছিল তাদের পেছনের শত্রুরা পথ বন্ধ করে দিয়েছে। তাই এখন তাদের সরাসরি আক্রমণ করার জন্য কোনো সম্ভাব্য বিকল্প উপায়ও ছিল না। যদিও একটা পথ ছিল, কিন্তু সেটা ছিল খুবই কঠিন পথ। এই পথ তাদেরকে সরাসরি ভিসুভিয়াস আগ্নেয়গিরির দিকে নিয়ে যাবে। স্পার্টাকাস উপায়ন্ত না দেখে শুধুমাত্র তার সেনাদের পাহাড়ের উপরের দিকে ওঠার নির্দেশ দেয়। সে বুঝতে পেরেছিল এই উঁচু ভূমিতে পৌঁছাতে পারলে তারা হয়তো রক্ষা পাবে, কিন্তু গ্রেবারের উপরে আক্রমণ করা কঠিন হবে। ওদিকে গ্রেবারও তাদের দুর্দশা বুঝতে পেরেছিল। সেই সাথে সে এটাও জানত পাহাড়ের উপরের প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং প্রতিকূল পরিবেশে এই কৃতদাসরা অন্তত টিকে থাকতে পারবে না। সেখানে কোনো খাবার বা পানির উৎস ছিল না এবং পেছনে ফিরে আসার পথটাও বন্ধ হয়ে গিয়েছিল। বলা যায় সব মিলে স্পার্টাকাসদের একটা ফাঁদে আটকে ফেলতে সক্ষম হয়েছিল গ্রেবার। তবে তারপরেও গ্রেবার বাড়তি সতর্কতা হিসেবে পাহাড়ের পাদদেশে তার কিছু সেনা রেখে গিয়েছিল। গ্রেবারের ধারণা হতো পাহাড়ের উপরে মানুষদের অবস্থাটাও ঠিক একই রকম হয়ে গিয়েছিল। হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিল স্পার্টাকাসের পুরো দলটি। তবে ক্রিক্সাস সেই কষ্টের সময়ও তাদের সান্ত্বনা দিতে এগিয়ে যায়, কিন্তু ক্ষুধা এবং ঠান্ডা সহ্য করা ক্রমেই কঠিন হয়ে পড়ছিল এই যোদ্ধাদের জন্য। কিন্তু স্পার্টাকাস চুপচাপ বসে থাকার পাত্র ছিল না। সে জানত আশাহীন হলেও একটা প্রচেষ্টা তাকে চালাতেই হবে, যদি সেটা প্রাণঘাতী মিশনও হয়। আর সেই লক্ষ্যেই স্পার্টাকাস নিচে নামারও একটা পথ বের করে ফেলে একদিন। পাহাড়ের পাদদেশে রোমান সেনারা অপেক্ষা করছে তাদের জন্য। তা সত্ত্বেও তারা পাহাড়ের পাদদেশে রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। তবে সেখানে রোমানদের মূল দলটা ছিল না, এরা ছিল আসুরের খুনে যোদ্ধারা। যা হোক, সেই মুহূর্তে স্পার্টাকাস এবং তার দল প্রচণ্ড লড়াইয়ের পর যখন আসুরের বাহিনীকে প্রায় পরাজিত করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে রোমান সৈন্যদের বিশাল একটা দল তাদের দিকে এগিয়ে আসতে দেখা যায়। ফলে স্পার্টাকাস সবাইকে দ্রুত আবার পাহাড়ের উপরে উঠতে নির্দেশ দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন রোমান অফিসার মাটি থেকে একটা কোড়াল তুলে স্পার্টাকাসের দিকে ছুড়ে মারে, কিন্তু সেই কোড়ালটা স্পার্টাকাসকে এড়িয়ে মিলাকে আঘাত করে। আর কোড়ালের আঘাতে রক্তাক্ত মিলা মাটিতে লুটিয়ে পড়ে। মিলার অবস্থা দেখে স্পার্টাকাস আহত মিলাকে কোলে তুলে নিয়ে অন্যদের সাথেই পাহাড়ের চূড়ার দিকে পালিয়ে যায়। কিন্তু চূড়ায় পৌঁছে সে খেয়াল করে মিলার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ মারা গিয়েছে মিলা। স্পার্টাকাসের মিলার প্রতি কোনো অভিযোগ ছিল না, অনেকটা নীরবেই সে তার জন্যই আত্মত্যাগ করেছিল।
এতদিন ধরে স্পার্টাকাসকে শুধু অনুসরণই করেছে মিলা। সে স্পার্টাকাসের পাশে থাকার জন্য তার সবকিছুই দিয়ে দিয়েছিল, কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত স্পার্টাকাস তাকে তার প্রাপ্য স্বীকৃতিটুকুও দেয়নি। এ সময় এসব কিছু ভাবতে ভাবতে স্পার্টাকাসের হৃদয়টা একদম ভেঙে খান খান হয়ে যায়। সে তার সকল ক্রোধ এবং হতাশা এবার নিজের উপরেই প্রকাশ করতে থাকে। তবে এত কিছুর পরেও শেষ পর্যন্ত বেঁচে থাকতে মিলার কথাগুলো স্পার্টাকাসকে তার বিভ্রম থেকে জাগিয়ে তোলে। সে বুঝতে পারে এখনও অনেক কাজ তার বাকি রয়েছে। যে উদ্দেশ্য নিয়ে সে বাতিয়াতাসের হাউস থেকে পালিয়ে এসেছিল এবং বিদ্রোহ শুরু করেছিল, সেটা এখনও অসমাপ্ত। তার একজন নেতা হিসেবে তার লোকদের ঐক্যবদ্ধ করাই হবে তার এখন প্রধান কাজ। তারা যে অবস্থানে ছিল সেটা তাদের কাছে কিছুটা সুবিধা এনে দিয়েছিল। স্পার্টাকাস বুঝতে পেরেছিল এত উঁচুতে উঠে গ্রেবার কখনোই তাদের আক্রমণের কথা চিন্তা করবে না। তো এদিকে যখন এসব চলছিল, অন্যদিকে এরপর একটা গাড়িকে দেখা যায়। সেই গাড়ির মধ্যে আমরা গ্রেবারের স্ত্রী অ্যালিসিয়া ছাড়াও লিডিয়াকেও দেখতে পাই। স্পার্টাকাসের ওখানে অ্যালিসিয়ার প্রেগন্যান্সির অবস্থা বুঝতে পেরেছিল স্পার্টাকাস, তাই সে তাকে না মেরে অ্যাডিওর সাথেই ফিরিয়ে দেয়। এরপরে অ্যালিসিয়া লিডিয়ার সাথে দেখা করে এবং তার সাথে রোমের হাউস অব বাতিয়াতাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অ্যালিসিয়া গ্রেবারের কাছে যাওয়ার আগে লিডিয়ার পরামর্শে বেশ কিছু কাজ শেষ করেছিল। সে জানত তার সন্তান জন্ম দেওয়ার সময় এসে গিয়েছে এবং বেঁচে থাকতে হলে তাকে জীবনের বাকি সময়টা গ্রেবারের সাথেই কাটাতে হবে। তো লিডিয়া তাকে জানিয়েছিল, তোমার স্বামী আমাকে প্রশিক্ষণের জায়গা সহ আশুরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রেবারকে আশুরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার একমাত্র উপায় হলো আশুরকে হত্যা করা। দীর্ঘদিন ধরে লিডিয়া নিজেকে সাহায্য করে আসছিল, তাই অ্যালিসিয়া এই বিষয়টাকে এবার গুরুত্ব দেয়। সে লিডিয়াকে সাহায্য করতে মন স্থির করে এবং তারপরে সে গ্রেবারের সাথেও দেখা করে। অ্যালিসিয়াকে দেখে গ্রেবার অবাক হলেও সে তাকে তার মনের ইচ্ছাটা জানায়। অ্যালিসিয়ার একমাত্র চিন্তা ছিল রোমে প্রসবের জন্য ফিরে যাওয়া। আর এদিকে স্পার্টাকাসকে হত্যা করার পর গ্রেবারও রোমে ফিরে যাবে এবং এরপরে তারা একত্রে বসবাস করবে। গ্রেবার জানত সে যত তাড়াতাড়ি সম্ভব পাহাড়ের গ্ল্যাডিয়েটর কৃতদাসদের বন্দী করতে চায় এবং তাদেরকে নির্মূল করতে চায়। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য সে অ্যালিসিয়ার অনুরোধেও রাজি হয় এবং সে তাকে অনুমতিও দেয়। এরপরে অ্যালিসিয়া কাপুয়ায় ফিরে আসে এবং গ্রেবারের বিজয়ের খবরের অপেক্ষা শুরু করে। তবে যাওয়ার আগে অ্যালিসিয়া তার ভাই সোফিয়ার উত্তরাধিকার লাভ করে, অর্থাৎ সোফিয়ার সব সম্পদ অ্যালিসিয়ার হয়ে গিয়েছিল। এটার কারণ ছিল অ্যালিসিয়া একটা মিথ্যে বলেছিল যে সোফিয়ার জিনিসপত্রের মধ্যে সে তার একটা জিনিস খুঁজে পেয়েছে। এরপর সে বলে, আমার দাসী আশুরকে সোফিয়ার এই ব্রেসলেটটা নিতে দেখেছিল, এ কারণেই সোফিয়া তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে হত্যা করার চেষ্টা করে। আশুরের একমাত্র উদ্দেশ্য ছিল গ্রেবারকে দুর্বল করে দেয়া এবং তারপর ম্যাজিস্ট্রেট ভ্যালিয়াসের কাছে আশ্রয় নেয়া। গ্রেবার বিশ্বাস করেছিল অ্যালিসিয়ার কথা। অ্যালিসিয়ার এসব কথা শুনে গ্রেবার বুঝতে পারে অ্যালিসিয়া আসলেই তাকে ভালোবাসে। তাই সে সেদিনের পর স্পার্টাকাসকে বন্দি করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় এবং তারপরে যে বিষয়গুলো ঘটেছে সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম। তো তারপরে কি হতে চলেছিল? সেই বিসুবিয়াসের চূড়া থেকে স্পার্টাকাসকে গ্রেবারের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল, নাকি সেখানকার ক্ষুধা তৃষ্ণায় শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হয়েছিল তাকে? এসব প্রশ্নের উত্তর নিয়ে খুব শীঘ্রই ফিরছি পরের পর্বে। আর সে পর্যন্ত আপনারা সবাই একটু অপেক্ষা করুন। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ ভুলবেন না। সাথে নোটিফিকেশন বেলটাও চেপে দেবেন, অনুরোধ রইল।